বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন দিয়েছেন? আসসালামু আলাইকুম। শাকিব খান, মিমি চক্রবর্তী, রায়হান রাফি কলকাতায় কিন্তু তুফান নিয়ে প্রেস মিটিং করে ফেলছে। তো প্রেস মিটিং এ কি কি হয়েছে না হয়েছে সবাই মোটামুটি কম বেশি দেখে ফেলছেন। একটু প্রেস মিটিং এ যেসব প্রশ্ন সাংবাদিকরা করছে এবং যে উত্তর শাকিব খান দিয়েছে সেই বিষয়ে চলেন আপনাদের সঙ্গে একটু আলাপ করি। সেটা হচ্ছে গিয়ে যে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে আমার ইমিডিয়েট কন্টেন্টে ইস্যুটা এসেছিল যে বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে কিন্তু ওপারের সাংবাদিকরা শাকিব খানকে প্রশ্ন করতে ভুলে নাই। প্রথম যে প্রশ্ন বুবলিকে নিয়ে করেছে যে বুবলি কি তুফান দেখেছে, তুফান বুবলি দেখলে শাকিব খানের রিয়াকশনটা কি। এবং দ্বিতীয় যে প্রশ্নটা করেছে যে অপু বিশ্বাস এবং বুবলির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের প্রভাব শাকিব খানের উপরে কিভাবে পড়ছে এবং সে সেটাকে কিভাবে হ্যান্ডেল করছে। অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে কোশ্চেন কিন্তু তারা করতে ভুলে নাই, কোশ্চেন তারা করেছে এবং সেই কোশ্চেনের উত্তর শাকিব খান কি দিয়েছে। শাকিব খান কি বলল দেখেন, কি বলার আছে এখানে। নিজের কষ্টের কথা, নিজের অপবাদের কথা, নিজের অপমানের কথা, নিজের দুঃখের কথা কিভাবে শাকিব খান ওইখানে বলে। যদি শাকিব খান দুই চারটা কথা বলতো বিশ্বাস এবং মুরলিকে নিয়ে, ভালো কিছু বলতে পারতো, ভালো কিছু তো বলতে পারতো না, খারাপ কিছুই বলতে হইতো। তো খারাপ কিছু বললে সেটাকে নিয়ে আবার চর্চা হইতো, সেটাকে নিয়ে আবার কন্টেন্ট হইতো। শাকিব খান কত ট্যালেন্ট, কত ইন্টেলিজেন্ট, সে খুবই ট্যাক্টফুলি ওই কোশ্চেনটা সে রিসিভ করছে, রিসিভ করে ওই কোশ্চেনের সঙ্গে আরো একটা কোশ্চেন সে রিসিভ করছে এবং সেই আরো একটা কোশ্চেনের অ্যান্সার এত ওয়াইড দিছে, এত বড় দিছে যে ওইটার একটা অংশ ধরে রায়হান রাফি আবার কথা বলা শুরু করছে। মানে রায়হান রাফি আর শাকিব খান দুইজনে মিলেই কিন্তু এই ধরনের কোশ্চেন তারা অ্যাভয়েড করে গেছে এবং এটা আমার কাছে মনে হয়েছে যে প্রি প্ল্যান্ড। রায়হান রাফি এবং শাকিব খান আগে থেকেই এটা নিয়ে আলোচনা করে রেখেছে যে যদি এই ধরনের কোশ্চেন তো আসতেই পারে, আসবে, খুব স্বাভাবিক। এবং রায়হান রাফিও কিন্তু অনেক বুদ্ধিমান, অনেক মানে ইন্টেলিজেন্ট একজন ডিরেক্টর। সে জানে এগুলো নিয়ে কোশ্চেন আসবে আর এগুলো নিয়ে কোশ্চেন হলে, এগুলো নিয়ে উত্তর দিলেই তুফান থেকে বের হয়ে যেতে হবে, তুফান থেকে বের হয়ে অন্য একটা সাবজেক্টে চলে যেতে হবে। দেখেন, আমি বারবার করে বলছিলাম যে আপনি অপু বিশ্বাস আর বুবলি যদি শাকিব খানের ভালোই চান তাহলে আপনারা নিজেদেরকে নিয়ে আর কোনো কথা বলেন না। অনেক বলছেন, আপনাদের এই কথা কলকাতা পর্যন্ত তাদেরকে শাকিব খানকে চার্জ করা শুরু হয়ে গেছে। এখন একটু ক্ষান্ত দেন, এখন এগুলো নিয়ে আর কথা বাড়ায়েন না, আর কথা বললেন না। যাই হোক, শাকিব খানের এই বুদ্ধিমত্তাটা, এই সেই সঙ্গে রাহেন রাফির সাপোর্টটা খুব কাজে দিচ্ছে, খুব ওয়ার্ক করছে বিষয়গুলো। তো কলকাতায় তুফান রিলিজ হচ্ছে, কলকাতা শহর বিলবোর্ডে ভরে গেছে। তবে অনেকেই কিন্তু ফেসবুকে পোস্ট করছে যে তুফানের তো কলকাতায় হল পাচ্ছে না, তুফান তো কলকাতায় অ্যাডভান্স টিকিট বিক্রি হচ্ছে না, তুফানের তো এই হচ্ছে না কলকাতায়, তুফানের তো ওই হচ্ছে না কলকাতায়। কথা সত্যি, কথা সত্য, কিন্তু তুফান যখন বাংলাদেশে রিলিজ হচ্ছিল তখনও কিন্তু অলমোস্ট সেম অবস্থায় ছিল। বাংলাদেশে বলেই একদিন বা দুই দিন আগে থেকে অ্যাডভান্স টিকিট কাটা শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশের হাইপটা একটু ডিফারেন্ট ছিল। বাংলাদেশের টিজ নিয়ে এত হাইপ উঠছে যে বাংলাদেশের দর্শকদের মধ্যে যত উত্তেজনা ছিল, কলকাতার দর্শকদের মধ্যে ওই টাইপের উত্তেজনাটা নাই। এটা আপনি মানেন আর না মানেন, কথা সত্য। তারা যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করছে, তারা যেভাবে আমাদের তুফান নিয়ে কথা বলছে, এতে প্রমাণ হয় তারা বেসিক্যালি শাকিব খানকে নিয়ে কথা বলে, শাকিব খানের তুফান নিয়ে কথা বলে বাংলাদেশ চ্যাপ্টার থেকে তারা ভিউ কামাইছে, ডলার কামাইছে এবং সেই ডলারটা তাদের রাজস্ব আয়ে যোগ হয়েছে। যদি সেই ধরনের হাইপই হইতো তাইলে তুফান নিয়ে এখন কেন ইন্ডিয়াতে আর কন্টেন্ট হচ্ছে না। ওদিকে কে নামে একজন রিভিউয়ার আছে, তিনিও তুফান নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছেন, খুঁচা মেরে কথা বলছেন। তো সবাই মানে ওনার চ্যানেলটা কিন্তু বিশাল বড়, সে কিন্তু সবাইকে নিয়ে খুঁচা মেরে কথা বলে, নেগেটিভ কথা বলে, কিন্তু কথা চেনা না। সে তুফানের এই হাইপ এবং ভাইবের কারণে সে তার মতো লোক যে শুধুমাত্র হিন্দি সিনেমা রিভিউ করে, তার মতো লোক
তুফান নিয়ে কথা বলতে হয়েছে। অর্থাৎ তুফানের হাইপ এবং ভাইব কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কিন্তু মানে মার কাট। এখন কথা হচ্ছে গিয়ে যে একটা পজিটিভ জায়গা আছে, সেটা হচ্ছে রায়হান রাফি প্রেস কনফারেন্সে সেটা সে বলে দিচ্ছে ব্যাখ্যাটা। পজিটিভ জায়গাটা কোনটা? তুফান বাংলাদেশে রিলিজ হওয়ার আগে যে অনেকেই নেগেটিভ কথা বলা শুরু করছিল, কিন্তু সেই নেগেটিভ কথাগুলো খুব একটা পাত্তা পায় নাই। সিনেমা দেখার পর থেকে দর্শকরা কিন্তু দর্শক আরো ডেকে নিয়ে আসছে, মানে একজন দেখে বেরোচ্ছে, তার যে রিভিউ হচ্ছে সেই রিভিউ দিয়ে আরো 8-10 জন দর্শক বাড়ছে। তো সেই জায়গা থেকে তুফান কিন্তু কলকাতায় রিলিজ হওয়ার পরেও যদি একই বিষয় ওয়ার্ক করে, তাহলে কিন্তু কলকাতাও একই রকম ভাইব হবে। তবে কলকাতার দর্শকদের আবার একটা ঝামেলা আছে, কলকাতার দর্শকরা তাদের নিজেদের বাংলা সিনেমা তারা দেখে না, সেটাকে তারা বিলো স্ট্যান্ডার্ড মনে করে, স্ট্যাটাসের বাইরে মনে করে। তারা মনে করে স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে বাংলা সিনেমা দেখলে। এটা কলকাতার দর্শকদের মধ্যে আছে, সেটা মিমি চক্রবর্তী প্রেস কনফারেন্সে স্বীকারও করছে। কারণ মিমি চক্রবর্তীর সঙ্গে অনেক কলকাতার বাঙালি সেলফি তুলতে যায়, তোলার সময় বলে যদিও আমি বাংলা সিনেমা দেখি না, কিন্তু আপনার সঙ্গে একটা সেলফি তুলতে চাই। মিমি চক্রবর্তী নিজের মুখে বলেছে। তাহলে দেখেন, কলকাতার মানুষরাই বাংলা সিনেমা দেখে না, তারা হিন্দি সিনেমা, তামিল সিনেমা বা ইংলিশ সিনেমা বা হলিউডের সিনেমা এগুলো দেখতে তারা অভ্যস্ত। তো তাদেরকে বাংলা সিনেমা দেখার অভ্যস্ততা তৈরি করার জন্য রায়হান রাফির তুফান যথেষ্ট। কেন যথেষ্ট? এ যাবৎকালে বাংলাদেশ এবং কলকাতা মিলে তুফানের মতো সিনেমা হয় নাই। মেকিং এর দিক থেকে, অ্যাকশনের দিক থেকে, গল্পের দিক থেকে। অনেকে বলবে যে তুফানে গল্প নাই। আরে ভাই, সব সিনেমায় কি গল্প থাকা লাগে নাকি? সিনেমা যদি আপনাকে প্রপার এন্টারটেইনমেন্ট দিতে পারে, গল্পটা ম্যাটার করে না। গল্প তো থাকবে আর্ট ফিল্মে, গল্প তো থাকবে জীবনমুখী সিনেমায়। কমার্শিয়াল সিনেমায় গল্পটা খুব বেশি মেজর করা না, একটা স্ট্রং সাবজেক্ট থাকলেই হলো। তারপরে ওই সিনেমায় অনেক মানে অনেক ছোট ছোট গল্প আছে কিন্তু। আরো একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই, সেটা হচ্ছে কিন্তু যে তুফান কিন্তু কলকাতায় যে সেন্সর পাইছে, সেটা কিন্তু 18+ সেন্সর পাইছে। দেখেন, এখানে ছোট্ট একটা ঝামেলা আছে। কলকাতায় 18+ সেন্সর আর বাংলাদেশে 18+ সেন্সর আকাশ পাতাল তফাৎ। কিরকম? কলকাতার মানুষরা তাদের এই সমস্ত সিনেমা দেখে তারা অভ্যস্ত, তারা বাংলাদেশের চাইতে একটু বেশি, আমি বলবো, পাশ্চাত্যমুখী। তারা যে ধরনের পোশাক পরে, তারা যেভাবে চলাফেরা করে, তারা তাদের নিজেদের ফ্যামিলিতে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে, যে ধরনের সিনেমা দেখে, সেই জায়গায় 18+ হওয়াটা আমার মনে হয় খুব বেশি একটা ফ্যাক্টর করবে না। যদিও 18+ দেয়াটা একটা সিনেমার সঙ্গে 18+ দেয়াটা একটা মার্জিন অ্যাড করে দেয়। কি মার্জিন? যে ভাই, যারা 18 বছর বয়সের ঊর্ধ্বে আছেন তারা শুধু এই সিনেমাটা দেখবেন। এখন কথা হচ্ছে গিয়ে যে রায়হান রাফি কলকাতায় কি তুফানের অন্য কোনো ভার্সন দিল? কলকাতায় যে তুফান রায়হান রাফি দেখাবে, সেই তুফানে কি অন্য অন্য কোনো সিকোয়েন্স অ্যাড করলো? হইতে পারে, সুরঙ্গের সময় রায়হান রাফি সেটা করছে। এখন তুফানের সময় যদি রায়হান রাফি কিছু বাড়তি সিন বা এমন কিছু দৃশ্য যেগুলো কলকাতার সঙ্গে জুড়ে দিয়েছে, কলকাতায় যেই ভার্সনটা যাবে, সেটা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের অনেক দর্শক সিনেমা হলে সেই পার্টটা দেখা থেকে বঞ্চিত হইল। এবং বাংলাদেশের যে সেন্সর বোর্ড, তারা হয়তো চাইলেও সেই পার্টটুকু দিতে পারতেন না। রায়হান রাফির দোষ দিচ্ছিল সেখানে বাংলাদেশের সেন্সর বোর্ড। রায়হান রাফি চাইলেও সেটা করতে দিত না। তবে ওটিটিতে গিয়ে, চরকিতে যখন এটা রিলিজ হবে, তখন হয়তো তুফানের যে বাড়তি অংশ কলকাতায় দেখাবে যে ভার্সনটা, সেই ভার্সনটা হয়তো ওটিটিতে দেওয়ার একটা সুযোগ আছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা বিজনেস পলিসি কিরকম? আপনারা তো সিনেমা হলে তুফান দেখে ফেলছেনই, এখন রায়হান রাফি বলে দিবে যে সিনেমা হলে যে তুফানটা আপনারা দেখছেন, এটার ওটিটি ভার্সনে একটু মানে একটু বোনাস আছে। তখন পাবলিক হুড়মুড় করে আবার ওটিটিতে গিয়ে সিনেমাটা দেখবে। এই প্ল্যানিংটা হইতে পারে, আপনারা মিলাই দেখেন যখন চরকিতে এটা রিলিজ দিবে। একেবারে এরকমই একটা কিছু আমি আন্দাজ করছি, হয়তো এরকম একটা কিছু হবে। তো এইদিকে শাকিব খান কিন্তু আরো একটা মজার কাজ করেছে, ভাল লাগছে আমার। শাকিব খান যে প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত, যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, হারল্যান্ড, সেটার লিলি ব্র্যান্ডের একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের
লোগো নিয়ে শাকিব খান একটা টি শার্ট পরে সেই প্রেস কনফারেন্সে যোগ দিয়েছে। তাতে কি ফায়দা হয়েছে? শাকিব খানের কিন্তু তুফানের পাবলিসিটির সঙ্গে সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও পাবলিসিটি হচ্ছে কলকাতায়। এটা কিন্তু এক ঢিলে দুই পাখি মারা। শাকিব খান এক ঢিলে কিন্তু দুই পাখি মারছে, এবং খুবই ভালো, খুবই ভালো একটা বিষয় এটা। কারণ আমি একটা ব্যবসা বিলং করি, সেটাকে যদি আমি পাবলিসিটি না করি তাহলে তো সেই ব্যবসার প্রসার হবে না সহজে। তবে আমি আমি বলবো যে হারল্যান্ড যদি কোনো ভালো ডিসিশন নিয়ে থাকে তাদের কোম্পানির জন্য, সেই সবচাইতে ভালো ডিসিশনটা হচ্ছে শাকিব খানকে তারা ট্যাগ করতে পারছে, অ্যাড করতে পারছে তাদের সঙ্গে। এটা হচ্ছে তাদের মার্কেটিং এর সবচাইতে প্লাস পয়েন্ট। কলকাতায় শাকিব খানের অনেক দর্শক আছে। তো এখন বাকিটা হচ্ছে গিয়ে আগামীকালকে তুফান রিলিজ হবে, যদিও অনেকেই আশঙ্কা করছে যে কলকাতায় রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো 5 তারিখ থেকে ইউটিউবে তুফান দেখতে পারবে বিভিন্ন দর্শকরা, বিভিন্ন ইউটিউব চ্যানেলে। তো এই বিষয়টা একেবারে উড়িয়েও দেওয়া যায় না, যদিও এসবিএফ চেষ্টা করবে পাইরেসি বন্ধ করতে, কিন্তু এই বিষয়টা একবারে উড়িয়েও দেওয়া যায় না। কারণ কালকের মতো সিনেমা, এত বড় প্রোডাকশন হাউসের সিনেমা, তারা পাইরেসি কন্ট্রোল করতে পারে না। যদিও পাইরেসিটা কলকাতা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, কারণ কলকাতার মানুষজন আসলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখায় অভ্যস্ত। তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটাকে একটা কালচার মনে করে। তারা আসলে পাইরেটেড ভার্সন, যেখানে সাউন্ডের ঠিক নাই, কালারের ঠিক নাই, স্ক্রিনের ঠিক নাই, লাফালাফি করে, এই ধরনের ভয়েস ঠিক নাই, এই ধরনের প্রিন্ট দেখে কলকাতার মানুষজন আমার মনে হয় না যে তারা অভ্যস্ত। তারা সরাসরি হলে গিয়ে দেখবে। যদি কোনো ইম্প্যাক্ট পড়ে সেটা বাংলাদেশে ইম্প্যাক্টটা করতে পারে, যে বাংলাদেশের অনেক দর্শক সেই ইউটিউবের ভার্সনটা তারা হয়তো দেখতে চাইবে, অনেকেই যারা এখনো তুফান দেখতে সিনেমা হলে যায় নাই। গতকালকেও আমার এক বন্ধু রানা, একজন নাটকের ডিরেক্টর, আমাকে ফোন দিয়েছে যে উত্তরায় সে তুফান দেখতে যাবে এবং সপরিবারে দেখতে যাবে। তার মানে এখনো মানুষ সিনেমা হলে গিয়ে তুফান দেখছে। তো এই যে যেসব মানুষ এখনো সিনেমা হলে গিয়ে তুফান দেখছে, তাদের জন্য এটা একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে যে ইউটিউবেও যদি পাওয়া যায় তাহলে সিনেমা হলে যাবে কেন। তো এই বিষয়টা রায়হান রাফির আমার মনে হয় খুব সিরিয়াসলি দেখা উচিত। দুটা ভালো সংবাদ দিয়ে শেষ করব আজকের কন্টেন্টটা। একটা হচ্ছে রায়হান রাফি বঙ্গের সঙ্গে একটা চুক্তি করে বসেছে, ব্ল্যাক মানি নামে একটা ওয়েব সিরিজ করবে। সেখানে 5 পর্বের ওয়েব সিরিজে অনেক তারকাবহুল একটা ওয়েব সিরিজ হবে। সেই ওয়েব সিরিজটা রায়হান রাফি চুক্তি করছে বঙ্গের সঙ্গে, কিন্তু কবে শুট করবে এখনো ফাইনাল হয় নাই। তবে আগামী সিনেমার আগে রায়হান রাফি বোধহয় এই ওয়েব সিরিজটা করে ফেলবে, কারণ রায়হান রাফির হাতে এখন প্রচুর কাজ, প্রচুর কাজ। তো সিনেমা ফিক্স হওয়ার আগেই, এই ফাঁকে ফাঁকে সিনেমার ডেট লক হওয়ার আগে এই ফাঁকে ফাঁকে সে সিরিজগুলা অন্যান্য কাজগুলা করে ফেলবে। কারণ রায়হান রাফি চাইবে না ওটিটির মার্কেটটা হারাইতে। ওটিটিই কিন্তু রায়হান রাফিকে তৈরি করছে। আজকের রায়হান রাফি মানে এত গ্রহণযোগ্যতা হয়েছে, আমি বলবো যে রায়হান রাফির ফার্স্ট ভার্সনটা ছিল পোড়ামন 2, এবং সেকেন্ড ভার্সনটা হচ্ছে গিয়ে জানোয়ার ওয়েব ফিল্মটা ওটিটি। এই জানোয়ার ওয়েব ফিল্মটা ওটিটিতে রায়হান রাফিকে এমন একটা শক্ত অবস্থান তৈরি করে দিছে। রায়হান রাফি 2 হাতে টাকা কামাই দিছে, এক হাতে ওটিটি থেকে কামাই দিছে, আর এক হাতে সিনেমা থেকে কামাই দিছে। সো রায়হান রাফিও চাইবে না তাদের এক হাত বন্ধ থাকে, সে ওটিটির কাজও সমান গুরুত্ব দিয়ে এর ফাঁকে করে ফেলবে। আরো একটা ভালো খবর, সেটা হচ্ছে গিয়ে যে কাজল আরিফিন অমি গুজব নামে একটা সিনেমা করবে আগামী ঈদের জন্য। সেই সিনেমায় থাকবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মার্জুক রাসেল সহ আরো অনেকেই থাকবে, এটা মালেক আফসারী সাহেবের কাছে শুনলাম। তো সেই সিনেমাটা আসলে একটা কমেডি নির্ভর সিনেমা হবে, কিন্তু সেই সিনেমা নিয়ে আমার একটু শঙ্কা আছে। শঙ্কাটা এখানে, এই পর্যন্ত মোশাররফ করিমের কোন সিনেমা পর্দায় ব্যাপক ম্যাসিভ হিট করতে পারে নাই। মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী যখন এক হয়েছে, তখন বিষয়টা গিয়ে একটা অন্য কিছু হইতে পারে। তো আমি 50-50 একটা চান্সে আছি যে চঞ্চল চৌধুরীর হাওয়াটা যেহেতু একটা ম্যাসিভ হয়েছে, কিন্তু হাওয়ার ভেতরে হাওয়া কিন্তু কমেডি যাচ্ছে, ইয়ে না, গল্প না। আর কাজল আরিফিন অমি যেটা বানায় সেটা হচ্ছে একটু রিয়েল লাইফ নিয়ে কমেডি স্টাইলে এই সময়টাকে সে ক্যাচ করে। তো সেই জায়গা থেকে কাজল আরিফিন অমির জন্য এটা কিন্তু আবার একটা বিশাল একটা এক্সাম। সে ছোট পর্দার জন্য যা বানিয়ে মানুষকে এতদিন
এন্টারটেনমেন্ট দিয়ে আসছে, মানুষ তাকে রিসিভ করছে, তার অনেক দর্শক হয়েছে, কিন্তু ছোট পর্দার দর্শক বড় পর্দায় কিন্তু খুব বেশি যায় না। যারা ছোট পর্দায় ফ্রি দেখে অভ্যস্ত তারা বড় পর্দায় টিকিট কেটে খুব কম সংখ্যকই যায় সেখান থেকে। তো কাজল আরিফিন অমির জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে, কারণ টেলিভিশন থেকে টেলিভিশনের সিরিয়াল বানায় যারা সিনেমা করতে আসছে তার মধ্যে সাকসেস রেটটা খুব কম। এর আগে রাজ এসছে, পারেনি। রনি এসছে চরকির, সেও খুব একটা সুবিধা করতে পারেনি। এসছে তারপর আরো অনেক সিরিয়াল নির্মাতা টেলিভিশনে এসছে, কারণ তাদের আসলে সিরিয়াল বানাইতে বানাইতে, নাটক বানাইতে বানাইতে তাদের ফ্রেমিংটা হয়ে গেছে ছোট পর্দার মতো করে। তাদের চিন্তা ভাবনা, দর্শকের চাহিদা কি, ছোট পর্দার দর্শক কি চায়, তাদের চিন্তা ভাবনাটা হয়ে গেছে ওই টাইপের। ওই চিন্তা থেকে বের হয়ে ব্যাপকভাবে যদি চিন্তা ভাবনা করতে না পারে, বড় পর্দার দর্শক কোনটাতে আকৃষ্ট হয় সেই বিষয়টা যদি ক্যাচ করতে না পারে, গ্র্যাপ করতে না পারে, তাহলে কাজল আরিফিন অমির জন্য এটা একটা ভয়ঙ্কর মানে ইয়ে হয়ে যেতে পারে, একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। কারণ কাজল আরিফিন অমি, আমার 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 মনে হয় চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম না হয়ে যদি কাজল আরিফিন অমির প্রথম সিনেমা একজন কমার্শিয়াল হিরোকে নিয়ে হইতো, শাকিব খান হইতো, অথবা আরিফিন শুভ হইতো, অথবা রোশন হইতো, বাপ্পি হইতো, আমার মনে হয় কোনো একটা জায়গায় যে এইভাবে স্টার্টটা হলে বিষয়টা একটু ফিল্মি ফিল্মি একটা ফ্লেভার আসতো। যতই মোশাররফ করিম আর চঞ্চল আর মানজুক রাসেল কেনেন, ওই যে একটা জায়গা না, কোন জায়গায় মনে হবে যে একটু নাটকীয় নাটকীয় ভাব রয়ে যায়, ওই ফ্লেভারটা, ওই গন্ধটা গা থেকে যদি সে অমি যদি না সরাইতে পারে বড় স্ক্রিন এসে, তাহলে অমির জন্য এটা একটা বিপদ সংকেত। কারণ সে, তার ড্রিমই হচ্ছে সে সিনেমা বানাবে, আর প্রথম সিনেমা যদি সে ধাক্কা দিতে না পারে তাহলে সোজা হয়ে দাঁড়াইতে তার একটু সময় লাগবে। দর্শক, যা কিছু নিয়ে আলোচনা করলাম, পর্যালোচনা করলাম, সে বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাই, কমেন্ট বক্সে এসে মন্তব্যটা করে যাবেন, কারণ আপনারা জানেন আপনাদের কমেন্ট করতে আমার কিন্তু খুব ভালো লাগে।